হ্যালো, প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমাদের আশা করি ম্যাথের প্রিপারেশনটা অনেক, অনেক ভালো। যাদের ম্যাথের প্রিপারেশন অনেক, অনেক ভালো বাট যখন তোমরা এক্সাম দিতে যাও তোমরা অনেকেই ফিল করো দেখবা যে টাইমের মধ্যে তোমরা সবগুলো এমসিকিউ দাগায় আসতে পারো না। মানে দেখবা যে ১৫টা ২০টা এমসিকিউ দাগাইছো তোমাদের টাইম নাই। বাকি যে ১০টা এমসিকিউ বাকি আছে ওইগুলো তোমরা পারো বাট তাড়াতাড়ি করতে যেয়ে ভুল করো আবার বা খালি রেখে চলে আসো বা আন্দাজে দাগাও। এই প্রবলেমটা তোমাদের প্রায় 70% পোলাপানের মধ্যে আছে। এইজন্য আমি তোমাদের এই প্রবলেমটা সলিউশন করার জন্য আমি তোমাদের ম্যাথের প্রায় ৩০ থেকে ৫০ টা মডেল এভাবে সলিউশন করে দিব। এখানে যে মডেলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই মডেলগুলা আমি নিজেই ৩০ থেকে ৩৫ টা মডেল সলিউশন করে দিব। এখন তুমি যদি এই মডেলগুলা ভালো করে আমার ভিডিও দেখে, দেখে সলিউশন করো, মেইনলি শুধু আমার ভিডিও দেখে, দেখে সলিউশন করতে হবে এমন না। তুমি যদি মিনিমাম ৩০ টা না, মিনিমাম যদি ১০ টা মডেলও এভাবে বুঝে, বুঝে সলিউশন করতে পারো, তাহলে তুমি পরে যে ১১ নম্বর মডেলটা সলিউশন করো বা পরে যদি কোনো এক্সামে বসো, এমনি মিনিমাম ২৫ টা এমসিকিউ তুমি চোখ বুজে দাগায় দিয়ে আসতে পারবা। বুঝতে পারছো? ২০ টা এমনি হুবাহু এগুলোর টাইপ কমন থাকে। তুমি দেখো ১০ টা মডেল টেস্ট নিজে, নিজে বুঝে, বুঝে করার পর ১১ নম্বরটা করে দেখো আরকি। আমার কথা বিশ্বাস না হলে। সো ওই জায়গা থেকে আমি ৩০ টা মডেল আমি নিজেই সলিউশন করে দিব। তাহলে বুঝতে পারছো? তোমরা যদি জাস্ট আমার এই ভিডিওগুলো ফলো করো তাহলে তোমাদের ম্যাথে তাহলে তোমাদের এই যে এমসিকিউ এর যে বেসিকটা কোন লেভেলে যাবে, ওকে? সো কথা না বাড়িয়ে শুরু করি, হ্যাঁ? ওকে। সো ফার্স্টে দেখো যে প্রথম যে এমসিকিউটা এখানে বলছে যে এক্স এর উপাদান এ বি সি মানে ৩ টা উপাদান আছে হলে এক্স এর প্রকৃত উপসেট কয়টি? এখন প্রকৃত উপসেট বের করার ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে টু দি পাওয়ার এন মাইনাস 1। এখন এনটা কি? এনটা হচ্ছে এখানে যে সেটটা দেওয়া থাকবে সেটার উপাদান সংখ্যা। দেখো তো এখানে উপাদান সংখ্যা কয়টা? ৩ টা। তাহলে আমরা পাবো টু দি পাওয়ার কিউ মাইনাস 1, 8 মাইনাস 1 তাহলে হচ্ছে 7। তাহলে এটা হবে 7, ওকে? আচ্ছা, এবার ২ নম্বর এমসিকিউটা দেখো। ২ নম্বর এমসিকিউ হচ্ছে বলছে যে এইটা ইকুয়াল টু যদি এটা হয় তাহলে এখানে ক্রেমারের একটা রুলস আছে যে এমসিকিউর এইখানে যে পার্টটা আছে এই বাম পাশের প্রথম পার্টটা মানে কমার প্রথম পার্টটা আর এখানকার প্রথম পার্টটা ইকুয়াল। তাহলে আমরা দেখো তো এখান থেকে ইকুয়েশন জেনারেট করতে পারি p প্লাস 5 ইকুয়াল টু 5, ওকে? আরেকটা ইকুয়েশন দেখো তো জেনারেট করা যায় না যে এইটা ইকুয়াল টু এইটা, তাহলে কিউব মাইনাস 5 ইকুয়াল টু মাইনাস 5, ওকে? সো এখন দেখো কোশ্চেন আমাদের কি বলছে? কোশ্চেনে বলছে পি আর কিউ এর মান কত? তাহলে দেখো তো এই ইকুয়েশন থেকে আমরা পির মান বের করতে পারি কিনা? তুমি যদি 5 কে এই পাশে পাঠাই দাও তাহলে তো পির মানটা বের হয়ে যাচ্ছে। যদি ওই পাশে 5 কে পাঠাও তাহলে -5 হচ্ছে। এখন +5 -5 এ কেটে যায় তাহলে থাকতেছে কি? পির মান থাকতেছে 0। এখন পির মান এখানে 0 কোনটায় আছে দেখো। পির মান 0 এই একটাতেই আছে। আর বাকিগুলো তো 0 না, এটা 1 তাহলে এটা হবে না, এটা হবে না, এটা হবে না। বাকিগুলো তো চেক করার দরকারই নাই। তাহলে অ্যান্সার এটা হবে। ওকে? আচ্ছা, এখন দেখো আমরা ৩ নম্বর কোশ্চেন যদি সলিউশন করি। এখানে বলছে এক্স এলিমেন্ট অফ এন, এন কি? ন্যাচারাল সংখ্যা। এখন এন জিনিসটা আমাদের ভালো করে বুঝতে হবে। এনটা হচ্ছে পৃথিবীতে ১ থেকে শুরু করে যত সংখ্যা আছে, 0 না কিন্তু। এখানে আমরা ম্যাক্সিমাম যারা ভুল করি, আমরা 0 ও ধরি বাট 0 না। ১ থেকে শুরু করে যত সংখ্যা আছে ২, ৩, ৪ আ ডট, 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 ডট। এখন কোটি, কোটি সংখ্যা হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বার। এখন বলছে এক্স এর যে মানগুলা হবে সেটা ন্যাচারাল নাম্বার হবে। আবার এখানে তো আরেকটা কন্ডিশন বলছে এবং তোমার ২ এর থেকে বড় হইতে হবে আর ৫ পর্যন্ত। তা ২ এর থেকে বড় ৫ পর্যন্ত কোনগুলা দেখো তো? ৩, ৪, ৫ এই ৩ টা না? ওকে। তাহলে এখন দেখো একে কি বলছে? বলছে এ সেটের মৌলিক সংখ্যা হলো ২ টি। এখন আবার মৌলিক সংখ্যা কোনগুলা? মৌলিক সংখ্যা দেখো ২, ৩, ৫, ৭ এইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, হ্যাঁ? এখন এইগুলার মধ্যে এই ৩ টার মধ্যে কোনটা মৌলিক সংখ্যা বলো তো? ৩ আর ৫ তাহলে ২ টা না? তাহলে ১ নম্বরটা হচ্ছে, হ্যাঁ? আচ্ছা। এবার দেখো এখানে বলছে পি অফ এ এর উপাদান সংখ্যা ৮টি। পি অফ এ মানে কি? এ সেটের পাওয়ার সেট। তাহলে এইখানে কত আছে? ৩টা না? তাহলে উপাদান সংখ্যা বা পাওয়ার সেট কিভাবে বের করতে হয়? পি টু দি পাওয়ার কিউ, সরি পি টু দি পাওয়ার কিউ না, 2 টু দি পাওয়ার কিউ। 2 কে যদি কিউব করি তাহলে কত হয় বলো তো? ৮ হয়। তাহলে এটা ৮টা হবে। এখানে বলছে ২ সংখ্যাটি এ সেটের উপাদান। এ সেটের উপাদান দেখো তো এই ৩টা না? এখানে কি ২ আছে? তাহলে তো এটা হবে না। তাহলে ১ আর ২ হবে। ওকে? সো দেখো এটা আশা করি তোমরা বুঝতে পারছো, হ্যাঁ? তো আমি একটু ক্লিন করি। ওকে। সো এবার হচ্ছে আমরা ৪ নম্বর এমসিকিউটা দেখি। ৪ নম্বর এমসিকিউতে কি বলছে? দেখো এমসিকিউ আমরা পারি আর না পারি, আগে কোশ্চেনটা বোঝার চেষ্টা করব। তুমি যদি কোশ্চেনটা ১ম এ পারলা না, আবার একটু কোশ্চেনটা পড়লা, পড়ে বোঝার চেষ্টা করলা। যদি কোশ্চেনটা মোটামুটি পড়ে বুঝতে পারো, সলিউশন তুমি করতে পারবা। যেহেতু তুমি 10 এ পড়ো, তোমার ভিতরে অতটুকুনি ক্যাপাবিলিটি আছে, একটা কোশ্চেন কিভাবে মানে বুঝার পর তুমি এটা কিভাবে ইমপ্লিমেন্ট করবা। তাহলে মেইন যে পার্টটা দাঁড়াচ্ছে কোশ্চেনটাকে বুঝা। ওকে? সো আমরা এই বিষয়টা মানে খুঁটিয়ে, খুঁটিয়ে দেখব যে আমরা কিভাবে কোশ্চেন পড়ে এই কোশ্চেনটা কি বলতেছে, কি চাচ্ছে ওইটা আমরা কিভাবে বুঝবো। ওকে? সো দেখো এখানে কি x + y = 6 দেওয়া আছে। আবার দেওয়া আছে x² - y² = 12। ওকে?
তাহলে আমাদের এই যে প্রথমটা বলছে এখানে দেখো এক্স মাইনাস ওয়াই এর মান বের করা লাগবে। তাহলে আমরা এখান থেকে খুব সহজে এক্স মাইনাস ওয়াই এর মানটা বের করতে পারি। মানে এক্স মাইনাস ওয়াই এর মান কী করে বের করবো? এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলাও, তাহলে এক্স প্লাস ওয়াই আর আরেকটা পাবো হচ্ছে এক্স মাইনাস ওয়াই। ওকে, আশা করি তোমরা এখানে বুঝছো। ইকুয়াল টু 12। দেখো প্লাসের মান দেওয়া আছে কত? 6। তাহলে এই 6 এখানে বসালাম, বসে আবার 6 ওই পাশে নিয়ে গেলাম, নিয়ে গেলে ভাগ হবে। তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান কত হচ্ছে বলো তো? 12কে 6 দিয়ে ভাগ করলে 2 থাকে। ওকে, এখন যদি তুমি এখানে 2 বসাও, 2 বসালা, 2কে স্কোয়ার করলা, করলে কত হচ্ছে 4, তাহলে 1 হবে। ওকে, আচ্ছা এখন তুমি দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6 পাইছো, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু তুমি 2 পাইছো। আর তুমি দুইটা যোগ করো, যোগ করলে কী হবে? তুমি এক্সের মান পাবা 2x ইকুয়াল টু 8। তাহলে এক্স ইকুয়াল টু 8/2 ইকুয়াল টু 4। তাহলে এক্সের মানও 8, এই এক্সের মানও 4। ওকে, তাহলে এক্সের মান যদি 4 পাই তাহলে আমরা ওয়াইয়ের মানও বের করতে পারি। তুমি এক্সের মান এখানে বসাও 4, বসাই তুমি 4কে ওই পাশে নিয়ে যাও, 6 এর সাথে বিয়োগ হবে, তাহলে ওয়াইয়ের মান কত হচ্ছে? ওয়াই ইকুয়াল টু দেখো 6 মাইনাস 4, তাহলে 2 থাকতেছে। ওকে, এখন এখানে যদি এক্স আর ওয়াইয়ের মান বসাও তাহলে দেখো 8 পাবা, তাহলে 3ও হবে। তাহলে এখানে 1 2 3 তিনোটা হচ্ছে। ওকে, আচ্ছা এই যে 5 নম্বর যে এমসিকিউটা আছে, এই এমসিকিউটা তোমাদের হচ্ছে একটু বাসার টাস্ক দিচ্ছি, টাস্ক না মানে বাসার টাস্ক না, তুমি ভিডিওটা পুশ করে তুমি হচ্ছে এই ভিডিওর এই এমসিকিউটা দেখো সলিউশন করতে পারো কিনা, এখানে একটু মাথা ঘামাইতে হবে আর কি, বুঝতে পারছো? সো এটা আমি সবার শেষে সলিউশন করে দিব, তুমি হচ্ছে দেখো আগে নিজে নিজে ট্রাই করে যে পারো কিনা, যদি পারো তাহলে তো ওকে, ঠিক আছে। আচ্ছা এখন 6 নম্বর দেখো, 6 নম্বর কীভাবে সলিউশন করতে পারি। সো দেখো ফার্স্টে যখন দেখবা এই এমসিকিউটা দেখার সাথে দেখবা যে ঘাবড়ে যাচ্ছ, হ্যাঁ, বাট ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। আমরা কি করবো, কোশ্চেনটা আগে বোঝার চেষ্টা করবো যে কী বলতেছে, তারপরে পারি কি না পারি সেটা পরের বিষয়। তাহলে এখানে পি কিউ বলতেছে, ওকে, আর এখানে 1/p কিউ লিখতে পারি ইকুয়াল টু 0। ওকে, যখনই এটা পাইছি তখন আমি এখানে তোমার ফর্মুলা ইউজ করতে পারবো, এ কিউ প্লাস বি কিউর ফর্মুলা। এ কিউ প্লাস বি কিউর ফর্মুলা কী বলো তো? তোমার এ প্লাস বি, আচ্ছা আরও একটা শর্ট ওয়েতে মেবি করা যাবে, বুঝছো? সো আমি একটু ট্রাই করি। আচ্ছা তুমি এখানে একটু লসাগু করো, দেখো পি কিউ লসাগু হচ্ছে, তাহলে পি 6 পাচ্ছি আমি। ওকে, পি 6 প্লাস 1 ইকুয়াল টু 0। এখন এই পি কিউ এই পাশে গেলে কী হয়ে যাবে? 0-র সাথে গুণ হয়ে কিন্তু 0 হয়ে যাচ্ছে। পি 6 ইকুয়াল টু তোমার -1 হচ্ছে, হ্যাঁ, পি 6 ইকুয়াল টু -1। আচ্ছা এটাকে আমরা একটু এভাবে সলভ করি একটু, এটা তো ভালোই ঝামেলার মনে হচ্ছে, হ্যাঁ, বড় এতেই ক্যালকুলেশন করতে হবে। পি কিউব প্লাস 1/পি কিউব ইকুয়াল টু কত? আচ্ছা দেখো এই এমসিকিউটা কীভাবে সলিউশন করতে পারি, এটা মানে আসলেই একটু জটিল টাইপের এমসিকিউ, হ্যাঁ। সো দেখো এটাকে সূত্রে ফেলাও, এ কিউ প্লাস বি কিউ সূত্রে ফেলাও, তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, ওকে, ইকুয়াল টু 0 লিখতে পারি না? দেখো এই এমসিকিউটা কত ক্রিটিক্যাল এমসিকিউ, এটা কত ইজিতে সলভ করতে পারি, এটা সলভ করার পরে তুমি বলতে পারবা এটা কীভাবে পসিবল, হ্যাঁ। ওকে, সো দেখো এটা কাটা যায়, হ্যাঁ। তারপরে দেখো একটু মজার একটা টেকনিক, পি প্লাস 1/পি হোল কিউব দিলাম, হ্যাঁ। আমি এখন এটাকে কি এই পাশে নিতে পারি না? তাহলে 3 ইন্টু পি প্লাস 1/পি লিখতে পারি না? লিখতে পারি। আচ্ছা এখন তুমি যদি এই পার্টটাকে এই পাশে আনো, তাহলে এই পাশে আনলে কি ভাগ হয়ে যাবে না? ভাগ হলে দেখো যে এটা থাকে পি প্লাস 1/পি হোল স্কোয়ার ইকুয়াল টু 3 থাকে, হ্যাঁ। তাহলে পি প্লাস 1/পি সমান কি √3 দাঁড়াচ্ছে না? ওকে, এই দেখ এইবার দেখো ম্যাথ হয়ে গেছে। এখন এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলাও। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে কী হবে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab 2p ইন্টু 1/পি, তাহলে এটা কাটা যায়। তুমি হচ্ছে পি প্লাস 1/পির মান √3 বসালা, স্কোয়ার দিলা -2, তাহলে 3 - 2 তাহলে কত হবে? 1 হবে। ওকে, দেখো এইখানে যে লজিকটা অ্যাপ্লাই করা লাগছে, ওকে, সো এইটা যদি একটু ভালো করে বোঝো তাহলে এই এমসিকিউ কোনো ব্যাপার না। ওকে, সো আশা করি ভালো করে বুঝতে পারছো। আচ্ছা এবার আমরা 7 নম্বর এমসিকিউ দেখি। দেখো এই যে 7 নম্বর আর 8 নম্বর এমসিকিউ, চক্রবৃদ্ধি মুনাফা বা সরল মুনাফা থেকে একটা এমসিকিউ তোমার থাকবেই। এখন এইখানে তোমার 2টা ফর্মুলা আছে, সরল মুনাফার ফর্মুলা, চক্রবৃদ্ধি মুনাফার ফর্মুলা। এখন সরল মুনাফা কি, চক্রবৃদ্ধি মুনাফা কি, এই 2টা জিনিস যদি ভালো করে বোঝো আর এদের ফর্মুলা যদি তুমি মুখস্থ রাখতে পারো তাহলে এইখান থেকে তুমি মিনিমাম একটা এমসিকিউ তুমি পারবে, এটা কমন আসবেই, হয় শর্ট কোশ্চেনে আসবে না এমসিকিউতে আসবে। ওকে, সো দেখো সরল মুনাফার সূত্র কি বলো? আই ইকুয়াল টু পি আর এন। ওকে, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি? সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। ওকে,
এখন সরল মুনাফা কি চক্রবৃদ্ধি মুনাফা কি এই জিনিসটা একটু আমাদের বুঝতে হবে। এখন আমরা যদি এখানে একটু সরল মুনাফা কি চক্রবৃদ্ধি মুনাফা কি এটা যদি একটু বুঝি। ধরো তুমি কোনো ব্যাংকে ৫০০ টাকা রাখলা জমা, ওকে? তুমি ১ বছর পরে সেই ব্যাংকে যেয়ে দেখলা তোমার ব্যাংকে টাকা হইছে ৫১০ টাকা। মানে ১ বছরে বাড়ছে কয় টাকা? ১০ টাকা। পরের বছরে গেলা তুমি ব্যাংকে পাইলা ৫২০ টাকা। পরের বছরে কত বাড়ছে? বাড়ছে ১০ টাকা। তারপরের বছরে যদি যাও তখন পাবা ৫৩০ টাকা। ওকে, ৫৩০ টাকা। এখানেও কত বাড়বে? ১০ টাকা। এখন এটা হচ্ছে সরল মুনাফা, হ্যাঁ? সরল মুনাফা। আচ্ছা, এখন দেখো তুমি কোনো ব্যাংকে ৫০০ টাকা রাখলা। পরের বছর যাই দেখলা ৫১০ টাকা হইছে, হ্যাঁ? তারপরের বছর যখন গেলা তখন দেখলা ৫২২ টাকা হইছে। তার মানে কি? তোমার এই বছর যে টাকাটা বাড়ছে সেটা হচ্ছে এই টাকার উপর বেস করে বাড়ছে। তো এই বছরে যে লাভটা হবে বা বাড়বে সেটা হচ্ছে এই টাকার উপর বেস করে বাড়বে। আবার পরের বছরে যে লাভটা বা বাড়াটা সেটা হচ্ছে এই টাকার উপর বেস করে বাড়বে। মানে প্রত্যেক বছরে তোমার আগের বছরের টাকাদের উপর বেস করে বাড়বে। ওকে? তাহলে এইখানে বাড়ছিল প্রথম বছরে ১০ টাকা, পরের বছর যে দেখো বাড়ছে কত? ১২ টাকা। আর এখানে কি প্রত্যেক বছরে সেম। সো এটা হচ্ছে সরল মুনাফা আর এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। ওকে? আচ্ছা। এখন দেখো আমরা এটাকে সরল মুনাফাকে কি বলতেছি? আয়। আর এটা হচ্ছে সি কে বলি চক্রবৃদ্ধি মূলধন। এখন চক্রবৃদ্ধি মূলধন জিনিসটা কি? দেখো এখানে একটু দেখি। তোমার এই যে ৫০০ টাকা তুমি ব্যাংকে রাখছিলা, বেড়ে ৫১০ টাকা, তারপরে বেড়ে ৫২২ টাকা। এই যে চক্র আকারে বেড়ে তুমি যেটা পাইছো, এটা হচ্ছে তোমার চক্রবৃদ্ধি মূলধন, সির মান। ওকে? এখন তোমার যে কত বাড়ছে টাকা, তুমি তো ৫০০ টাকা ব্যাংকে রাখছিলা। ২ বছর পরে যে তুমি কত পাইছো বা তোমার লাভটা কত, মুনাফাটা কত, এটা তুমি কি করে বের করবা বলো তো? তুমি এই যে টাকাটা পাইছো, এটাকে বলতেছি তো চক্রবৃদ্ধি মূলধন, মানে সি বলতেছি। ওকে? এই টাকা থেকে তুমি যদি তোমার আসল টাকাটা বাদ দাও, মানে পি বাদ দাও, তাহলে না তুমি চক্রবৃদ্ধি মুনাফা পাবা। এই যে ২২ টাকা কত মুনাফা হইছে সেটা পাবা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি? সি মাইনাস পি। এখন দেখো এখান থেকে কীভাবে ইকুয়েশন জেনারেট করতে পারি। সি সূত্র কি? পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন, আর এখানে মাইনাস পি। এখান থেকে তুমি পি কমন নাও, পি কমন নিলে এখানে থাকতেছে কি দেখো, ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ওকে? সো আশা করি চক্রবৃদ্ধি মুনাফা আর মূলধনের ব্যাপারটা তোমরা ক্লিয়ার। যদি কোনো প্রবলেম থাকে তারপরেও কমেন্ট বক্সে জানাইতে পারো। ওকে? আচ্ছা, এখন দেখো এইবার যদি কোশ্চেনটা একটু ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের হচ্ছে এই চ্যাপ্টার মোটামুটি এখান থেকে একটা এমসিকিউ অ্যান্সার দিতে পারবো। দেখো এখানে বলছে ৫% বার্ষিক মুনাফা। এই যে ৫% বার্ষিক মুনাফা এটা কিসের মান? আর এর মান। আর এর মান 5%। এবার পার্সেন্টটাকে উঠানোর জন্য আমাদের ৫০০/100 দিয়ে ভাগ দিতে হবে। ওকে? আচ্ছা, এই দেখো ৫০০ টাকা, এই টাকা কি ব্যাংকে রাখছে না? তো এটা হবে পি। ৩ বছরে এটা সময় না? তাহলে এটা হবে এন এর মান। এখন আমি পির মানও জানি। পির মান কত? ৫০০। আর এর মান কত? তুমি ৫ কে যদি ১০০ দ্বারা ভাগ দাও 0.05। এন এর মান কত? এন এর মান তোমার হচ্ছে ৩। এখন দেখো তো তুমি যদি এখানে পির মান বসাও, আর এর মান বসাও, এন এর মান বসাও, বসায় যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি এই আই এর মান পাবা কিনা। ওকে? সো একটু ক্যালকুলেটর বসাই দেখো তোমরা আই এর মান কত পাও, আমাকে কমেন্ট বক্সে জানাও। ওকে? আচ্ছা, তুমি যদি ক্যালকুলেটর বসাও তাহলে দেখবা যে তুমি পাচ্ছ হচ্ছে ৭৫। ওকে? এখন চক্রবৃদ্ধি মুনাফার কত টাকা হবে? এখন চক্রবৃদ্ধি মুনাফার সূত্র আমি এই পাশে কি বের করছিলাম বলো তো? এই পাশে আমরা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র বের করছিলাম এই যে এটা। মানে এখানে তুমি পি এর মান জানো, এখানে তুমি আর এর মান জানো, এখানে তুমি এন এর মান জানো। যদি বসায় যদি ক্যালকুলেটর চাপো তাহলে কিন্তু তুমি অ্যান্সার পেয়ে যাবা। তাহলে তোমার এখানে অ্যান্সার হবে ৭৮.৮১। ওকে? আচ্ছা, তাহলে দেখো আমাদের হচ্ছে ৮ পর্যন্ত এমসিকিউ সলভ হয়ে গেছে। হ্যাঁ? এখন ৯টা সলভ করি। এখানে দেখো বলছে যে কোন শর্তে a টু দি পাওয়ার 0 সমান অন হবে। এখন দেখো কোনো তুমি কোনো ভ্যালুর পাওয়ার তুমি যদি 0 দাও তাহলে সেটার মান অন হয়। যেমন তুমি ধরো এখানে আছে a টু দি পাওয়ার 0 তার মানে হচ্ছে 1। ধরো তুমি ১০০ পাওয়ার 0 দিলা তাও কি পাবা? অন পাবা। ধরো তুমি কোনো কারণে গাছের পাওয়ার 0 দিয়ে দিলা, পাওয়ার দিতে পারলা তাহলে এটা অন হয়ে গেল। ধরো তুমি মানুষের পাওয়ার 0 দিলা তাহলে কি হয়ে যাবে? অন হয়ে যাবে। এটা তো? আচ্ছা, এখন তুমি ধরো এখন আমি এটা বুঝতেছি তাহলে আমার যে এখানে যাই থাকুক না কেন যদি আমি পাওয়ার 0 দিই তাহলে অন হয়ে যাবে। বাট দেখো এখানে তুমি যেকোনো সংখ্যা বসাইতে পারবা, বাট কখনো তুমি 0 বসাইতে পারবা না। কারণ 0 এর পাওয়ার যদি 0 দাও তাহলে সেক্ষেত্রে আমরা পাই আছে ইনফিনিটি। ওকে? তাহলে এইখানের মেইন কন্ডিশন যেটা হচ্ছে এর পাওয়ার মানে এর ভ্যালু কখনো 0 হইতে পারবে না। তাহলে এই একটা কন্ডিশনই ফিল আপ করে। ঠিক আছে? ওকে। এখন দেখো ১০ এ কি বলছে? লগ। লগটা একটু ভালো করে বোঝো। লগের দেখো বেসিকটা এখানে আমি লগ দিলাম, হ্যাঁ? লগের ৩ টা প্যারামিটার নাই। আমি যেটাকে বলি এটাকে বলি হচ্ছে লগের বেস। এটাকে বলি লগের ভ্যালু আর এটাকে বলি লগের পাওয়ার।
লগ এই ৩টা প্যারামিটার নিয়ে ডিল করে। হ্যাঁ? এখন এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা দেওয়া আছে log x 36 = 4। এখন এখানে আমাদের বলছে যে x এর মান বের করতে। এটার মান বের করতে। এখন দেখো এখানে আমরা এটা x এর মানটা কিভাবে বের করি? তুমি চাইলে এই লগের বেস সহ এই লগটাকে এই পাশে নিয়ে যেতে পারবা। যখন তুমি বেস সহ তুমি লগটাকে ওই পাশে নিয়ে যাবা তখন দেখো কি হয়ে যাচ্ছে? এই পাশে থাকতেছে কি? থাকে আছে 36। তো তুমি ওই পাশে নিয়ে যাবা তখন x এর পাওয়ার হবে 4, মানে x এই বেজের পাওয়ার এই পাশে যে ভ্যালুটা থাকবে সেটা হয়ে যাবে। আর লগ হাওয়া হয়ে যাবে। ওকে? আচ্ছা। এখনো কি আমাদের x এর মান বের হইছে? বের হয় নাই। এখন দেখো কিভাবে বের করতে পারি? আমরা x এর মান বের করব। তার মানে কি আমরা পাওয়ারটা উঠাই দিব। এখন পাওয়ার কিভাবে উঠাবো? পাওয়ার উঠাইতে গেলে আমরা জানি এই বাম পাশে আমাদের যে ভ্যালুটা হবে ভ্যালুর পাওয়ার অবশ্যই 4 হবে। কারণ পাওয়ার যদি সেম হয় তুমি পাওয়ারটাকে উঠাই দিতে পারো। তাহলে এখানে এবার অপশনগুলো চেক করব। অপশনগুলো চেক করে দেখব যে কোন অপশনের পাওয়ার 4 দিলে আমি 36 পাচ্ছি। মেবি তোমার তুমি যদি হচ্ছে √6 এর এখানে যদি √6 এর পাওয়ার যদি 4 দাও তাহলে হচ্ছে তুমি 36 পাবা। ওকে? তাহলে তোমার অ্যান্সার কোনটা হচ্ছে বলো তো? এই ঘ নম্বর হচ্ছে। ওকে? একটু ক্যালকুলেটর চাপো। দেখো √6 এর পরে পাওয়ার তুমি 4 দাও। দিলে দেখো কত হচ্ছে? দিলে 36ই পাবা। ওকে? আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে 10টা এমসিকিউ সলিউশন করা শেষ। ওকে? এই 10টা এমসিকিউ তোমরা কে বুঝছো ভালো করে একটু কাইন্ডলি আমাকে কমেন্ট বক্সে জানাও। ওকে? আচ্ছা, এইবার আসো। দেখো এই কোশ্চেনটা এটা হচ্ছে অনেক ইম্পোর্টেন্ট। এটা পাবা আবার তোমরা মিস্টেকও করো। মানে এখানে তোমরা লগ দেখেই দৌড় মারো। মেন কথা হচ্ছে এইটা। কারণ আমি বারবারই বলছি, লগ যখন বলছি দেখো এখানে কি বলছি? লগ ৩টা প্যারামিটার নিয়ে কাজ করে। একটা হচ্ছে বেস, একটা হচ্ছে ভ্যালু, আর একটা হচ্ছে পাওয়ার। তুমি যদি এই ৩টা প্যারামিটার ভালো করে বুঝতে পারো তাহলে লগের ম্যাথগুলো সলিউশন করার কোনো ব্যাপার না। এখানে কি বলছে? লগের 3√3 এর 3 ভিত্তিক। আচ্ছা, ভিত্তি মানে দেখো বেস। তাহলে এখানে 3 ভিত্তি বলা হচ্ছে মানে কি? 3 বেস। লগের মান কত? তাহলে এই যে লগ আছে লগের বেস কত যাবে বলো তো? 3 যাবে। এখন কার বের করতে বলছে? 3√3। তাহলে এখানে ভ্যালু যাবে 3√3। এখন তুমি যদি এটা ক্যালকুলেটর ইউজ করো, ক্যালকুলেটর ইউজ করলেই তুমি মান পেয়ে যাবা। কারণ ক্যালকুলেটর যখন ইউজ করবা তুমি মান পাবা দেখবা যে 3/2। এখন এটা ক্যালকুলেটর ইউজ করলে মান পেয়ে যাচ্ছ। আচ্ছা, আমি একটু ক্লিন করে নিই। আচ্ছা, দেখো এখানে বলছে যে কোনো ত্রিভুজের দুটি কোণ, একটা হচ্ছে 65, একটা হচ্ছে 75। ত্রিভুজটা আঁকি। ত্রিভুজ বললেই ত্রিভুজটা এঁকে ফেলতে হবে আমাদের। ওকে? তাহলে এখানে বলছে ত্রিভুজের দুটি কোণ। তাহলে একটি কোণ দিয়ে দিলাম আমি কত? 65। আরেকটি কোণ দিয়ে দিব তোমার 75। ওকে? বলছে হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? তাহলে আমাদের আরেকটা কোণ বের করতে হবে। যদি আমরা আরেকটা কোণ বের করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ। এবং ত্রিভুজের ৩ কোণের সমষ্টি কত? ১৮০ ডিগ্রি। এখন যেহেতু ৩ কোণ আমরা ৩ কোণের মধ্যে ২ টা কোণ জানি তাহলে ১৮০ থেকে যদি ২ টা কোণ বাদ দিয়ে দিতে পারি তাহলে না আমরা আরেকটা কোণ পাবো। বুঝতে পারছো? এখন আমরা একটু ক্যালকুলেশনটা করি। তোমরা একটু ক্যালকুলেশনটা চাপো দেখো এখানে কত হয়। ওকে। সো আমরা একটু ক্যালকুলেটর ইউজ করি। ১৮০ থেকে বাদ দিব কি? বাদ দিব ফার্স্টে ৭৫, 75। ওকে। পাইছি কত? ১০৫। ১০৫ থেকে আবার বাদ দিব কি? 65, 65। পাইছি কত? ৪০। ওকে? তাহলে এই কোণের মান কত হচ্ছে? ৪০ হচ্ছে। এখন দেখো কোণ কি তিনোটা সেম? কোণ সেম না। যেহেতু কোণ সেম না তাহলে এদের বাহুগুলোও সেম হবে না। ওকে? এদের বাহুগুলো সেম হবে না। বাহুগুলো আরকি ভিন্ন। তাহলে এটাকে বলতে পারি আমরা বিষমবাহু ত্রিভুজ। সমকোণী কখন বলতে পারতাম? সমকোণী তখনই বলতে পারবো যখন এদের একটা কোণ, মিনিমাম একটা কোণ, এই কোণটা ৯০ ডিগ্রি হবে। ৯০ ডিগ্রি না হওয়া পর্যন্ত সমকোণী বলতে পারবো না। সমদ্বিবাহু কখন বলতে পারতাম? যখন ত্রিভুজের দুইটা কোণ সেম হবে। ঠিক আছে? ধরো এই সমদ্বিবাহু, ধরো এই দুই বাহু সেম। দুই বাহু সেম হইলে এই কোণও যা হবে এই কোণও সেমই হবে সমদ্বিবাহু হইলে। আর যদি সমবাহু হয় সেক্ষেত্রে তোমার হচ্ছে তিনও কোণ সেম হয়। এই কোণও যা হবে এই কোণও তাই হবে, এই কোণও তাই হবে। আর বিষমবাহু হইলে তো একটা কোণও সেম হবে না। সো আশা করি বুঝতে পারছো। এটাও অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এটা আসতে পারে আরকি। দেখো ১৩ নম্বরে কি বলছে? বলছে সর্বনিম্ন কয়টি উপাত্ত জানা থাকলে একটি চতুর্ভুজ আঁকা সম্ভব? এখানে অ্যান্সার হবে ৩টি। এটা একটু মনে রাখো যে চতুর্ভুজে দেখো মানে ৪ টা বাহু আছে। ওকে? আবার কি ২ টা কর্ণ আছে। এখন তুমি কোনো কারণে যে কোনো যদি ৩ টা প্যারামিটার পাও তাহলে একটা চতুর্ভুজ এঁকে ফেলতে পারবা। যদি ২ টা কর্ণ একটা বাহু পাইলে এঁকে ফেলতে পারবা। আবার ৩ টা বাহু পাইলে এঁকে ফেলতে পারবা। ওকে? সো একটু মনে রাখো চতুর্ভুজে যেহেতু ৪ বাহু ৪ থেকে ১ বাদ দিলে ৩ থাকে এই অ্যানালজি দিয়ে তুমি একটু মনে রাইখো। তাইলেই হবে। আচ্ছা দেখো এবার ১৪ নম্বরে কি বলছে? ১৪ নম্বরে বলছে নিচের তথ্যটি লক্ষ্য করো। এখানে বলছে আয়ত এক ধরনের সামান্তরিক। এখন এই জিনিসটা বুঝতে হবে। আয়ত কাকে বলে? সামান্তরিক কাকে বলে? তুমি ফার্স্টে আয়তটা আঁকি।
ওকে, আচ্ছা সামান্তরিকটা কি? আচ্ছা এটা কিন্তু সামান্তরিক মানে কি আয়তো দেখো তোমার এই বাহুগুলো সেম, এই বাহুগুলো সেম, আবার এদের কর্ণগুলোও কিন্তু সেম। এখন এটা দেখছো তোমাদের তোমরা হচ্ছে কখনো বাসায় কার্টুন বক্স ইউজ করছো কিনা, ওটাকে ভাঙছো কিনা? তুমি যদি এখানে একটু পুশ করলে দেখো এটা বাঁকাই এমন হয়ে যায়। তাহলে আয়ত থেকে হয় কিন্তু সামান্তরিক। ঠিক আছে, মানে এখানে কি বলছে আয়ত এক ধরনের সামান্তরিক। এখন আয়তর বৈশিষ্ট্য কি? আয়তর বৈশিষ্ট্য বলছে যে তোমার চার বাহু দেখো হচ্ছে তোমার বিপরীত বাহুগুলো সেম হইতে হবে, এটা আয়তর বৈশিষ্ট্য। তাহলে আয়তর সামান্তরিকে দেখো তো বিপরীত বাহুগুলো সেম কিনা, এটাও যা এটাও তাই, এটাও যা এটাও যা এটাও যা এটাও তাই। ঠিক আছে, তাহলে তুমি এটা এখানে বলতে পারো যে তোমার এটা এক ধরনের মানে আয়ত এক ধরনের সামান্তরিক। মানে সামান্তরিকে শুধু বলছে যে আচ্ছা সরি, মানে সামান্তরিক কন্ডিশন হচ্ছে বিপরীত বাহুগুলো সেম হইতে হবে, আবার কর্ণগুলো চাইলে সমানও হইতে পারে অথবা বিষম হইতে পারে। তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে তোমার সামান্তরিক। তো সামান্তরিক, তাহলে আমরা বলতে পারি এই যে এই আয়তটা হচ্ছে এই এক ধরনের সামান্তরিক। ঠিক আছে, তার মানে আমরা এটাকে তো আয়ত বলতেছি। আবার একটু যদি আমি একটু তোমাদের রিমাইন্ডার করি, তাহলে এটাকে তো আয়ত বলতেছি, আবার আয়তর পাশাপাশি এটাকে কিন্তু সামান্তরিকও বলতে পারবো। বাট তুমি এই সামান্তরিককে কখনো তুমি আয়ত বলতে পারবা না। ঠিক আছে, আচ্ছা সেম বর্গ এক ধরনের আয়ত। বর্গ এক ধরনের আয়ত কি? বর্গ যদি রাখি, বর্গের কন্ডিশন হচ্ছে চার বাহু সেম হইতে হবে, আবার কর্ণগুলোও সেম হইতে হবে। আয়তর কন্ডিশন কি বলো? কোনটা হয় নাই? আয়তর কন্ডিশনটা কি? আয়তর কন্ডিশন হচ্ছে বিপরীত বাহুগুলো সেম হইতে হবে। দেখো এই বাহু সেম, আবার এই বাহু সেম, আবার কি কর্ণগুলো তোমার সেম হইতে হবে, এই কর্ণগুলো সেম হইতে হবে, এরও তো কর্ণগুলো সেম। সো বলতে পারবো বর্গ এক ধরনের আয়ত, কিন্তু রম্বস এক ধরনের বর্গ। এটা কোনোভাবে পসিবল না। রম্বস কি? রম্বস হচ্ছে তুমি যদি বর্গকে পিসাদ দিলে বাঁকাই যাবে, তাহলে এর তো হচ্ছে তোমার কর্ণগুলো মিলবে না। আবার বর্গ হচ্ছে তোমার কর্ণগুলো মিলতে হয়। সো এটা রম্বস এক ধরনের বর্গ, এটা কোনোভাবে পসিবল না, তাহলে 1 আর 2 হবে অ্যান্সার। ওকে, এবার দেখো 15 নম্বর বলছে বৃত্তের বৃহত্তম জ্যা ব্যাসের কত গুণ? তো বৃত্তের বৃহত্তম একটা জ্যা কি? ওকে, এটা একটা বৃত্ত। বৃত্তের বৃহত্তম জ্যা মানে কি? বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, কেন্দ্র বরাবর যে বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত দূরত্ব, এটাকে বলি আমরা হচ্ছে জ্যা। আবার এটাকে কি বলতে পারি? আবার ব্যাসও বলতে পারি। তাহলে জ্যাও যা ব্যাসও তাই, তাহলে এরা কত গুণ হবে বলো? 1 গুণ না? ওকে, এখন দেখো এবার বৃত্তটা দেখো। এই এই এমসিকিউটা এতটা ইম্পর্টেন্ট, এটা অনেক অনেক আসে, বাট এটা আমরা দেখার সাথে ভয়তে দৌড় মারি আর কি, যেহেতু এটা বৃত্ত। বাট দেখো এটা কতটা সহজে, কতটা শর্ট ওয়েতে আমি এটা সলিউশন করি। এখন দেখো এখানে এখানে বলছে ও এ সমান সমান 5 সেন্টিমিটার, মানে এইটা 5, আর ওডি এই বাহুটা কত 4। এখন আমি যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে এই এডি এইটুকু বের করতে পারবো কিনা? দেখো এইটুকু আছে 3 হবে, এটা একটা প্যাটার্নে পড়ে। আর যদি তুমি না বোঝো তাহলে এই যে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করো, √5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, দেখো √9 থেকে 9কে করলে আছে 3 হয়। ওকে, এইটুকু যদি 3 হয় তাহলে এতটুকু 3 হবে, তাহলে টোটাল কত হচ্ছে বলো তো? 6। তাহলে অ্যান্সার হবে 6। আচ্ছা, যেহেতু হচ্ছে পরেরটাও ওই ফিগার থেকে আমাদের করতে হবে, তাহলে এটুকু মুছে ফেলি, কারণ না মুছে ফেললে আমি ওইখানে ভালো করে বুঝাইতে পারবো না। ওকে, এখন দেখো এখানে বলছে ত্রিভুজের ও এ বি 50 ডিগ্রি হলে, ও কোনটা? এটা ও, এটা এ, এটা বি, বলছে 50 ডিগ্রি হলে। তাহলে দেখো এখানে কি লজিকটা আমি অ্যাপ্লাই করতে পারি। একটু কি বলছিলাম দেখো তো, এটা হচ্ছে তোমার সমবাহু একটা ত্রিভুজ আঁকি, বা সমদ্বিবাহু আঁকতেছি। হ্যাঁ, এই যে সমদ্বিবাহু আঁকলাম। এখন সমদ্বিবাহু ত্রিভুজের এই বাহু সেম হয়েছে, সেম হলে এদের এই কর্ণ আর এই কর্ণ, দুইটা কর্ণ কিন্তু সেম হয়। তাহলে দেখো তো এই ও এ, এটা একটা বৃত্তের ব্যাসার্ধ, এটা একটা বৃত্তের ব্যাসার্ধ। যদি বৃত্তের ব্যাসার্ধ হয়ে থাকে তাহলে এই কোণ যদি তোমার এক্স হয়, তাহলে এই কোণটাও এক্স হবে। মানে আমাদের লাগবে কোন কোনটা? লাগবে হচ্ছে ও এ ও বি, মানে এই কোণটা লাগবে। এখন আমরা কি জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি না? তাহলে আমরা লিখতে পারি যে 2x, তোমার 2x যোগ এ ও বি ইকুয়াল টু 180, এটা বলতে পারি। আচ্ছা আমি এটাকে ও কোণ সংখ্যা লিখলাম, তাহলে ও কোণ সমান কী হবে? 180 মাইনাস 2x। ওকে, না এটা এইভাবে সলভ হবে না। আচ্ছা এটা দেখো আরেকটু ভিন্ন উপায় কীভাবে সলভ করতে পারি। আচ্ছা এখন দেখো এটা কি, আমরা যদি এই ত্রিভুজ নিয়ে কাজ করি, দেখো এখানে দুইটা ত্রিভুজ, এখন আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করবো। এই কোণ তো আমরা বলছিলাম যে এক্স। ওকে, আর যদি ওই কোণটা এক্স হয় আর এটা 90 ডিগ্রি, তাও তো হয় না। ও আচ্ছা, দেখো
কেমনটা লাগে তাহলে বলো? কই মিস্টেক করতেছি? আমরা যেটাকে x ধরতেছি এটাই তো বলে দিছে কোশ্চেনে 50, এটা 50 ডিগ্রি, এটাও 50 ডিগ্রি। ওকে? তাহলে এই ২ কোণের সমষ্টি যদি 50, 50, 100 হয় তাহলে এই কোণ কত হবে? তাহলে 180 মাইনাস 100 তাহলে কত ডিগ্রি হবে? 80 ডিগ্রি না? তাহলে তো অ্যান্সার হয়ে গেছে। ওকে। এবার দেখো 18 নম্বর কি বলতেছে? এটা অনেক, অনেক ইম্পোর্টেন্ট একটা এমসিকিউ। এখান থেকে আসবে এই কোশ্চেন। বলছে কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ? কোন বৃত্ত, আগে বৃত্তটা আঁকি দেখো। ওকে, বৃত্তটা হইছে। বৃত্ত হলে যদি এখানে তুমি চাপ নাও, চাপ দেখো ২ ধরনের চাপ হয়। যখন এখান থেকে কাটছো, চাপ মানে কি? এই যে পরিধির এই দূরত্বটুকুনি, কতটুকুনি দূরত্ব। তাহলে এটা এক ধরনের চাপ, আবার এটা আরেকটা চাপ। তাহলে বড় চাপ। এখন দেখো আমি যদি এই চাপের উপরে তোমার কোনো কোণ ক্রিয়েট করি, ধরো চাপটা আরো কমায় নিলাম। তাহলে আরো যদি একটু আমি কোণ দিই, তাহলে এটা কিন্তু তোমার ছোট মানে এর থেকে এটা ছোট। আমি যদি আরো কমাই তাহলে আস্তে, আস্তে এরকম কমতে, কমতে আরো ছোট হয়ে যাবে। হ্যাঁ? আবার আবার দেখো আমি যদি হচ্ছে এইখানে কোনো মানে এই যে বড় যে চাপটা আছে, এই চাপের উপর যদি কোনো কোণ তৈরি করি, তাহলে এটা দেখো অনেক বড় কিন্তু এগুলো থেকে এগুলো হচ্ছে অনেক বড়। ঠিক আছে? আরেক ধরনের কোণ জেনারেট করা যায়। সেটা হচ্ছে তোমার ধরো এটা একটা বৃত্ত, এটা বৃত্ত অর্ধবৃত্ত। হ্যাঁ? অর্ধবৃত্তের উপরে তুমি হচ্ছে কোনো হচ্ছে কোণ উৎপন্ন করলা, তাহলে হবে হচ্ছে এটা 90 ডিগ্রি। তাহলে দেখো এই অর্ধবৃত্ত যদি উপর থেকে তুমি যদি কোনো কোণ জেনারেট করো তাহলে সেটা কি হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা বড়। আর যদি নিচে থেকে কোনো তুমি তৈরি করো তাহলে সেটা হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা ছোট। তাহলে 90 ডিগ্রি অপেক্ষা বড় হলে স্থূলকোণ, আর 90 ডিগ্রি অপেক্ষা ছোট হলে তোমার সূক্ষ্মকোণ, আর 90 ডিগ্রি হলে সমকোণ। এখন তোমার এখানে কি বলছে? বলছে কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ। উপচাপ কোনটা? তোমার উপচাপ মানে কি? যে দেখো বৃত্তে ২ টা চাপ আছে। একটা ছোট আর একটা হচ্ছে বড়। বড়টা হচ্ছে অধিচাপ আর ছোটটা হচ্ছে উপচাপ। এই উপচাপের উপরে অন্তর্লিখিত কোণ যেটা হবে সেটা হচ্ছে তোমার স্থূলকোণ। যেহেতু ৯০ ডিগ্রি অপেক্ষা বড় তাহলে এটা স্থূলকোণ হবে। ওকে? সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, এবার এখানে দেখো বলছে যে sec θ = 1 - cos স্কয়ার। দেখো তো ত্রিকোণমিতির যদি সূত্রগুলো তোমাদের মনে থাকে 1 - cos স্কয়ার মানে কি? তুমি কি লিখতে পারবে না sin স্কয়ার থিটা? এবার এটাকে রুট করলা। রুট করলে দেখো রুট আর স্কয়ার ভ্যানিশ হয়ে যায়। তাহলে কি থাকে? sec θ * sin θ। এরকম থাকে না? sec θ * sin θ। sec θ * sin θ। এখন sec রে তুমি হচ্ছে কনভার্ট করে 1/cos লেখো। 1/cos θ sin θ। ওকে? তাহলে এটাকে লিখতে পারবা না তুমি sin θ / cos θ। sin θ / cos θ মানে কি বলো তো? tan θ। ওকে? আমাদের ১৯ টা এমসিকিউ সলিউশন করা শেষ। এখন আমরা বোর্ডটা আরেকটু ক্লিন করব। আচ্ছা। এবার দেখো ২০ নম্বর কোশ্চেনটা। ২০ নম্বরে কি বলছে? যে tan θ = 4/3 এরকম কোন একটা কোণের মান দেওয়া আছে কিনা? tan θ = 4/3 যদি একটা কোণের মান দেওয়া থাকে তাহলে এখান থেকে আমরা চাইলে যে ৬ টা কোণ আছে সবগুলো কোণ বের করতে পারি। এখন কিভাবে বের করতে পারি দেখো। ফার্স্টে আমাদের হচ্ছে সমকোণী ত্রিভুজের কনভার্ট করতে হবে। tan θ মানে কি? লম্ব বাই ভূমি। এখন দেখো এখানে লম্ব কোণটা? যদি আমি এটা θ দিই তাহলে এটা লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে 3। তাহলে অতিভুজ কত হবে? √4² + 3²। তাহলে তোমার ৫ হয় একটু ক্যালকুলেশন যদি করো। এখন sec θ মানে কি? sec θ মানে কি বলো তো? অতিভুজ বাই ভূমি। এখন sec θ এর অতিভুজ কত? 5, 5/3। তাহলে ঘ নম্বর অ্যান্সার। ওকে? আচ্ছা, এখন দেখো আমরা এইটা কিভাবে ম্যাথ সলিউশন করতে পারি। দেখো থিটা মাইনাস 60। দেখো তুমি চাইলে এই ট্যানকে ক্যালকুলেটর যদি করতে চাও, যদি তোমার কোণের মান যদি মুখস্থ না থাকে তাহলে ট্যানকে তুমি এই পাশে নিতে পারবা। যখন তুমি ট্যানকে ওই পাশে নিবা তখন হয়ে যাবে ট্যানকে ওই পাশে নিলে ট্যান ইনভার্স। ট্যান ইনভার্স 1/√3। এটা ক্যালকুলেটরে বসাই ইকুয়াল চাপো, দেখবা যে পাবা হচ্ছে 1/√3 আছে 30 ডিগ্রি। ওকে? এখন তুমি পাইছো কি থিটা মাইনাস 60 = 30। এখন তুমি হচ্ছে 60 কে ওই পাশে নিয়ে যাও, তাহলে থিটা = 60 + 30। 60 + 30 কত হয়? 90 হবে। ওকে? এখন এই থিটার মান যদি 90 যদি এখানে বসাও তাহলে sin 90 ডিগ্রির মান কত? 1 হবে। ওকে? আচ্ছা, এবার দেখো ২২ নম্বর কি বলছে? ২২ নম্বর বলছে যে একটি ধারা দেওয়া আছে। ধারাটা দেখো ৫ তে ২, ৪, ৬, ৮। এখন দেখো ধারা আছে ২ ধরনের ধারা আছে। একটা হচ্ছে সমান্তর ধারা, একটা হচ্ছে গুণোত্তর ধারা। যদি সমান আকারে যোগ আকারে বাড়ে সেটা হচ্ছে সমান্তর ধারা। আর যদি গুণ আকারে বাড়ে সেটা হচ্ছে গুণোত্তর ধারা। সহজ কথা যেটা। তো দেখো তো এখানে কি হয়েছে? ২ এর সাথে ২ যোগ হয়েছে ৪, ৪ এর সাথে ২ যোগ হয়েছে ৬, ৬ এর সাথে ২ যোগ হয়েছে তাহলে কত হয়েছে? ৮। বলছে ধারাটির সাধারণ অন্তর ও n তম পদের অনুপাত কোনটি? ধারাটির সাধারণ অন্তর কত বলতো? সাধারণ অন্তর হচ্ছে d, আর n তম পদের অনুপাত। আচ্ছা আগে ডিটা বের করি। ডিটা কি? এদের অন্তর। অন্তর মানে কত করে, করে বাড়ছে? তো ২ করে, করে বাড়ছে। তাহলে আমি অন্তর পাইলাম ডি এর মান ২। এখন n তম পদ, n তম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইস টু d। এখন এর মান কত বলো তো? এই যে ধারার প্রথম পদ, প্রথম পদটা হয় হচ্ছে a, তাহলে 2, 2 প্লাস, এখন যেহেতু n তম পদ বলছে তাহলে n ই রাখতে হবে। d এর মান কত? 2। যদি তুমি ক্যালকুলেশন করো 2 প্লাস 2n মাইনাস 2, এই 2 কাটা যায় তাহলে এখানে থাকে আছে 2n।
তাহলে আমি যেহেতু অনুপাত চাইছে তাহলে এখানে 2n বসাইতে পারি, কারণ এই 2 কাটা 1:n হবে। ওকে, সো আশা করি বুঝতে পারছো। এখন দেখো এখানে বলছে এত গুণাত্মক দ্বারা মুক্ত হলে বি এর মান কত। এটা দেখো গেস করেই বলে দেওয়া যাচ্ছে, গেস করে বলে দেওয়া আছে 27, মানে এখানে 3 পাওয়ার তোমার ধরো 1, তারপর এখানে 3 স্কোয়ার হয়েছে, 3 কিউব হয়েছে, 3 কিউব হলে কত হয় 27 হয়, তারপর এখানে 3 4 হয়েছে, 4 81 হয়েছে। এটা করতে করতে তুমি গেস করে ফেলতে পারবে। ওকে, এবার দেখো 24-এ কি বলছে, 24-এ বলছে 12, 24 ও 48 ড্যাশ ড্যাশ এত বলছে এত গুণাত্মক ধারাটি কতটি পদ আছে। তাহলে এইটা যততম পদ ততটি পদ আছে না আমাদের। তাহলে যেহেতু এটা গুণাত্মক ধারা, আর গুণাত্মক ধারা এনতম পদের সূত্র কি, এ আর টু দি পাওয়ার n-1, ঠিক আছে, এটা আর উপরটা n, এটা হচ্ছে গুণাত্মক ধারা হচ্ছে সূত্র। তাহলে এখানে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। আমি ধরে নিলাম এটা হচ্ছে এনতম পদ, আর এনতম পদ মানে এটা, এটা লিখতে পারি 7, 6, 8। এখন দেখো এখানে এর মান হচ্ছে কি 12 হচ্ছে এর মান, আর এর মান কি 24/12, 24/12 করলে কত থাকে 12 দুগুণে 24। তাহলে তোমার এর মান হচ্ছে 12, আর এর মান হচ্ছে 2, আর এন পদ, তো এই এন এর মান আমাদের বের করতে হবে। এখন তুমি যদি এখানে বসায় যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি এন এর মান পেয়ে যাবা। 24-এর আনসার কোনটা হচ্ছে, 24-এর আনসার হচ্ছে খ। দেখবা যে এন এর মান তোমার বের হচ্ছে 7। ওকে, আচ্ছা এখন আমি হচ্ছে 25 নম্বরটা সলিউশন করি দেখি। এখানে বলছে বৃত্তের ব্যাস ও পরিধির অনুপাত। বৃত্তের ব্যাসটা কি, বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দূরত্ব। ওকে, এটাকে আমরা বলি হচ্ছে 2r। আর পরিধির অনুপাত, পরিধি হচ্ছে 2πr। তাহলে 2 কাটা আর কাটা, তাহলে থাকে হচ্ছে 1/π। তাহলে যেহেতু অনুপাত বলছে তাহলে আমি লিখতে পারি 1:π, ঠিক আছে, 1:π। আচ্ছা 26 নম্বর দেখো, 26 নম্বর কি বলছে, বলছে একটি চাকা এত মিটার পথ যেতে পারে। এটার বেসিকটা কি, ধরো চাকাটা আছে এটা, হয় নাই বৃত্ত, চাকাটা হচ্ছে ধরো এটা। এখন তুমি ধরো কোনো কারণে তুমি এখানে একটা সুতো বেঁধে দিলা, হ্যাঁ, এখানে একটা সুতো বেঁধে দিছা, দিয়ে যে ছোটোবেলায় তুমি টায়ার খেলছো না, তুমি যদি এটাকে ঘুরাও, এটা একবার ঘুরে ধরো এখানে আসলে ও দেখবা যে কিছু দূরত্ব অতিক্রম করবে। তাহলে একবার ঘুরলে এটা পরিধি সমান দূরত্ব অতিক্রম করতেছে না, তাহলে এটা একটা পরিধি না, পরিধি সূত্র কি 2πr। তাহলে একবার ঘুরলে যাবে হচ্ছে 2πr, এখানে কতবার ঘুরছে 18 বার ঘুরছে। তাহলে একবার ঘুরলে যদি 2πr যায়, 18 বার ঘুরলে কত হবে, এর সাথে 18 গুণ হবে না। তাহলে 18 বার ঘুরে কত দূরত্ব গেছে 720, 720 কিলোমিটার গেছে, সরি মিটার গেছে। আর চাকাটির পরিধি কত, কারণ দেখো আমি আর বাদে বাকি সবগুলোর মান জানি, এখন আর বাদে বাকি সব যদি তুমি ওই পাশে নিয়ে যাও, নিজে ক্যালকুলেশন করে এখানে যদি আর এর মানটা বসাও, তাহলে দেখো তো হয়ে যাচ্ছে না। আবার ওটাও লাগে না, তুমি দেখো যেহেতু পরিধি আছে 2πr, তাহলে তুমি শুধু 18কে ওই পাশে নাও, 720/18 করো, ক্যালকুলেটর চাপো, দেখবা যে তুমি মান পেয়ে যাচ্ছ। ওকে, সো আমাদের 26 অ্যান্সার হবে 4, ঘ নম্বর আর কি 40 মিটার হবে আর কি। আচ্ছা এখন দেখো এটা একটু ক্লিন করা লাগবে, আমি একটু ক্লিন করে নিই আবার। আচ্ছা এখন দেখো বলছে একটি ঘনকের পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা ঘনক জিনিসটা কি, যখনই আমি তোমাকে বলবো যে কোনো একটা ঘনক, তুমি কিউবের কথা ইমাজিনেশন করবা। কারণ কিউব কি জিনিস দেখছো না, যে মিলাই লাল সবুজ গ্রিন গ্রিন এগুলো থাকে, কালার থাকে, বিভিন্ন কালার মিলাইতে হয়, ওটা হচ্ছে কিউব। কারণ কিউবটা কি দেখতে, তুমি দৈর্ঘ্যও যা, প্রস্থও হাইটও তাই না, সেম না সবগুলা। তো কিউব যদি মাটিতে রাখো, তুমি দেখবা যে মাটিতে রেখে তুমি যদি একটা দাগ দাও চারিপাশে, দেখবা যে একটা বর্গ হয়ে গেছে, ধরো চার বাহু সেম, তাহলে দেখবা যে বর্গ হচ্ছে। তাহলে কি বলছে, ঘনকের একটি পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য। তো একটি পৃষ্ঠ মানে কি, তুমি যদি কিউবটা মাটিতে রাখো, মাটিতে রাখলে যে মাটির তো ওই যে তলের সাথে যেটা যে পৃষ্ঠটা লেগেছে এটাকে একটা পৃষ্ঠ বলা যায় না। তো ওই পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য কত বলছে, বলছে যে 8√2। তাহলে এইটার কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে, তো এটা যেহেতু বর্গ তাহলে এটা এ, আর এটার কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, তোমার কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √2a। তাহলে আমি এখানে কি বলতে পারি, √2a = 8√2। ওকে, এটা বলতে পারি না। এর মানটা বের করো তুমি, a সমান সমান 8√2/√2, √2 কাটাকাটি করলা তাহলে পাওয়া যাচ্ছে 8। ওকে, তাহলে দেখো এখানে তুমি হচ্ছে ঘনকের এক বাহু দৈর্ঘ্য পাই গেলা এ বলছে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত। এখন ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √3a²। ওকে, সরি 3a³ হবে, হ্যাঁ, 3a³ না 3a² হবে। ওকে, আচ্ছা সূত্রটা আমি জেনারেট করি তাহলে বোঝা যাবে, a² + a² + a², হ্যাঁ, তোমার 3a² হচ্ছে, তাহলে √3 এ হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। আর আমি যেহেতু এর মান পাইছি 8, তাহলে এখানে যদি 8টা বসাই দিই তাহলে কি হয়ে যাচ্ছে না, তাহলে আমাদের অ্যান্সার হবে দেখো 8√3। এখন প্রায় লাস্টে চলে আসছি, এখন আরেকটু মনোযোগ দিয়ে যদি ভিডিওটা দেখো তাহলে আশা করি তোমাদের জন্য এই ভিডিওটা অনেক 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 হেল্পফুল হবে। ওকে, আচ্ছা দেখো 28 নম্বরে কি বলছে, 28 নম্বরে বলছে যে 5, 15, 10, 3, 7 উপাত্তগুলোর মধ্যক কত।
যদি এরকম অবিচ্ছিন্ন আকারে কোনো উপাত্তগুলো দেওয়া থাকে তাহলে আমাদের জন্য যে ফরজ কাজটা হয় সেটা হচ্ছে তোমার ওফ আচ্ছা। সো এরকম যদি উপাত্তগুলো দেওয়া থাকে তাহলে আমাদের জন্য ফরজ কাজ যেটা হয় সেটা হচ্ছে উপাত্তগুলো ছোট থেকে বড় আকারে সাজানো। এখন তাহলে ফার্স্টে সাজাও 3, 3 এর পরে কি 5, 5 এর পরে 7, 7 এর পরে 10, তারপর আছে 15। ওকে? মধ্য কত দেখো বিজোড় আছে কিনা? তাহলে 3 আর 2 5 বিজোড়। বিজোড় হলে সাইডের 2টা বাদ দাও। এই 2টা বাদ, এই 2টা বাদ। মাঝে কি 7। দেখো সুপার একটা টেকনিক। তো 7 হবে আছে অ্যান্সার। ওকে? এবার দেখো এখানে বলছে নিচে কোনটি বিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক মানে কি? বিচ্ছিন্ন মানে পয়েন্ট না, পয়েন্ট না। মানে কোনোভাবে তুমি পয়েন্ট আকারে নিতে পারবা না। যেমন তুমি বয়স পয়েন্ট আকারে নিতে পারবা, উচ্চতাও পয়েন্ট আকারে নিতে পারবা, ওজনও পয়েন্ট আকারে নিতে পারবা। বাট জনসংখ্যা এটা কি কোনোভাবে পয়েন্ট আকারে নেওয়া পসিবল? পসিবল না। তাহলে এটা হবে হচ্ছে বিচ্ছিন্ন চলক। ওকে? এবার এখন এখানে দেখো 23 নম্বর কি বলছে? 1 থেকে 21 পর্যন্ত সকল বিজোড় সংখ্যার গড় কত? তুমি 1 থেকে 21 পর্যন্ত লেখো। 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, তারপরে 19, 21। এখন এই সবগুলো যোগ করবা। যোগ করে দেখবা যে কয়টা সংখ্যা আছে। ওইগুলোকে যদি ভাগ দাও তাহলে তুমি হচ্ছে এর গড় পাবা। গড় দেখবা যে 5 হচ্ছে 11। ওকে? তো আশা করি দেখো এই তুমি এখানে যতগুলো এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ তুমি ভালো করে বুঝতে পারছো। আমি এমসিকিউর পিডিএফটা আমি হচ্ছে তোমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তুমি ওইখান থেকে এই পিডিএফগুলো নিয়ে এমসিকিউগুলো সলিউশন করতে পারবা। মেইনলি তুমি যদি ওই যে আমি ফার্স্টে বলছিলাম যদি কোনোভাবে তুমি 10টা থেকে 20টা বা 30টা মডেল মিনিমাম তুমি আপাতত 10টা মডেল করো। যদি 10টা মডেল এমসিকিউ বুঝে বুঝে সবগুলো টাইপ সলিউশন করতে পারো, তুমি 11 নম্বর যে কোশ্চেন সলিউশন করতে পারবে সেটা মিনিমাম তুমি 25টা পারবে। এটা আমার থেকে গ্যারান্টি নিতে পারো। ঠিক আছে? সো আমরা যেহেতু হচ্ছে বেসিক সহকারে, তোমরা অনেকে বেসিক নাও থাকতে পারে। সো আমি বেসিক সহকারে দেখাচ্ছি। সো এইজন্য তোমার কাছে একটু টাইম লাগতে পারে। বাট তুমি যদি ফান্ডামেন্টাল জিনিসটা যদি বুঝে যাও, ফান্ডামেন্টাল জিনিসটা বুঝে যাওয়ার পর এখানে আমরা টেকনিক বা লজিক এপ্লাই করব। তখন মনে করো যে এই ম্যাথগুলো পারা একবারে পানির মতো সহজে বা ইজি হয়ে যাবে। ওকে? সো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। সো কথা না বাড়িয়ে আমরা হচ্ছে এখানে শেষ করতে পারি। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। ওকে? বাই।